খবরের বিবর্তন, মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেয়, কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। নমস্কার। প্রথমেই আমি প্রেসের বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন, যেখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি আমাদের দক্ষিণ মালদা লোকসভার অন্তর্গত 6টি বিধানসভা মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, শামশেরগঞ্জ, বৈষ্ণবনগর, ফারাক্কা, এই 6টি বিধানসভার চার্জশিট আজকে আমরা পেশ করছি। এই চার্জশিট তৈরি করতে গিয়ে আমাদের খুব সমস্যায় পড়তে হয়েছে। সমস্যাটা কি? তৃণমূলের বিধায়করা যেখানে যেখানে আছেন, তাদের অপকর্মের ফিরিস্তি এত বড় যে সেটাকে এক পাতায় সমাহিত করা আমাদের দ্বারা খুব মুশকিল হচ্ছিল। আমাদের রাজ্যের এবং জেলার টিম মানে রীতিমতো যাকে বলে মাথার ঘাম পায়ে ফেলে এটাকে এক পাতায় আনতে পেরেছি, কিন্তু সেই এক পাতাটা হচ্ছে শুধুমাত্র হিমশৈলের চূড়া। এর কয়েক গুণ অপকীর্তি তৃণমূল কংগ্রেসের বিধায়কদের তারা নিজের বিধানসভায় করে রেখেছেন। আমি এক এক করে আপনাদের এই 6টি বিধানসভায় তৃণমূল কংগ্রেস কি কি অপকীর্তি করেছে তার সংক্ষিপ্ত বিবরণ, আমি সবটা বলবো না, আমাদের এখানে যতটুকু আছে তার মধ্যে সামান্য কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই প্রেস কনফারেন্সে আমার সাথে আমাদের এই জেলার সভাপতি অজয় গাঙ্গুলি মহাশয় উপস্থিত আছেন। এছাড়াও আমাদের রাজ্যের নেতা উজ্জ্বল দত্ত, আমাদের রাজ্যের নেতা অজিত দা থেকে শুরু করে আমাদের গোবিন্দ দা রাজ্যের নেতা, গোবিন্দ মণ্ডল, এবং তার সাথে সাথে অম্লান ভাদুরী, বিশ্বজিৎ রায় থেকে শুরু করে আমাদের বিধায়ককে ভুলে গেছে, আমাদের বিধায়ক আছে এখানে জুয়েল মুর্মু, এবং আমাদের এসটি মোর্চার সভাপতির দায়িত্বে ছিলেন কিছুদিন আগে পর্যন্ত, এবং আমাদের ওবিসি মোর্চার সভাপতি এবং অন্যান্যরা আছে, আমাদের দিদি আছে এবং অন্যান্য লোকেরা আছে। তার মধ্যে আমাদের বিগত দিনের প্রার্থীও এখানে উপস্থিত আছেন শামশেরগঞ্জে। আমি শুরু করব মানিকচক দিয়ে। মানিকচকে আমরা যদি দেখি, শুধুমাত্র সাম্প্রদায়িক তোষণ করার জন্য সেখানে সাবিত্রী মিত্র তিনি পেহেলগাঁওয়ের যে হামলা, সেই পেহেলগাঁওয়ের হামলার সন্ত্রাসবাদীদেরকে সমর্থন করেছে। সেদিন আমাদের সাবিত্রী মিত্রকে দেখে মনে হচ্ছিল যে সাবিত্রী নামটা হতে পারে, কিন্তু তিনি সাবিনা ইয়াসমিনের থেকেও বড় তোষক বলে মনে হচ্ছিল, এবং মনে হচ্ছিল সাবিত্রী মিত্র কোনো তৃণমূল কংগ্রেস নামক দলের বিধায়ক নয়, বাংলাদেশের জামাত ইসলামী দলের বিধায়িকা বলে মনে হচ্ছিল আমাদের। এখানে আপনারা জানেন যে গঙ্গা এবং মহানন্দার ভাঙনে প্রতি বছর বিরাট অংশ ভূতনির চরের তারা এবারও বন্যার মধ্যে চরম বিশৃঙ্খলার মধ্যে ছিল, কেউ সাহায্য করার ছিল না। আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা যতটা পেরেছি সাহায্য করেছি, কিন্তু সরকারি সাহায্য ভূতনির চর থেকে অন্যান্য জায়গায় যে সমস্ত ভাঙন কবলিত এলাকা মানিকচকের মধ্যে আছে, তারা কিন্তু চরম বিপদের মধ্যে থাকছে, এবং এই ভাঙনের কোনো সুরাহা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার করতে পারেনি। পশ্চিমবঙ্গ সরকারের উচিত ছিল কেন্দ্র সরকারের সাথে আলোচনা করে এর বিষয়ে একটা সুষ্ঠু সমাধান আনা, এবং গোটা মালদা জেলার বিস্তীর্ণ অংশ এই ভাঙনের ফলে ফুলার থেকে শুরু করে গঙ্গা থেকে শুরু করে এবং অন্যান্য নদীর ভাঙনের ফলে কিন্তু এখানে ভুগতে বাধ্য হচ্ছে। আপনারা জানেন যে নতুন বৈদ্যুতিক চুল্লি তার প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়েছে, এখনো পর্যন্ত সেই কংগ্রেস আমলে বৈদ্যুতিক চুল্লি চলছে। তার কারণ সম্ভবত তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ নেতা এই জেলার তো কংগ্রেস থেকেই আসা, তো সেই কংগ্রেসের গন্ধ মনে হয় তারা এখনো ভুলতে পারেনি, সেজন্য নতুন চুল্লির ব্যবস্থা করে। শুধু তাই নয়, আপনারা জানেন যে 2021 সালে এক নাবালিকাকে ধর্ষণের কাণ্ডে তৃণমূল নেতা রফিকুল ইসলাম, যার ডাকনাম হচ্ছে ভেলু, তিনি আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এই রিসেন্টলি। অতএব এটা প্রমাণ করছে তৃণমূল কংগ্রেসের হাতে রাজ্যের মহিলারা এবং শিশুরা কতটা অসুরক্ষিত। এটাতে গেল নারী সুরক্ষা, অসুরক্ষা। সেক্ষেত্রে চণ্ডীপুর পঞ্চায়েতে এবার কিভাবে টাকা মারতে হয় তৃণমূল কংগ্রেসের আমলে, সেটা আমরা বাংলার জনগণ দেখলো। উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতে কয়েক কোটি টাকা ব্যয়ে যে রিংবাঁধ তৈরি করা হয়েছে, তার 2 মাসের মধ্যেই সেখান থেকে সেই রিংবাঁধ ভেঙে চৌচি, যা টাকা খাওয়া হয়ে গেছে তৃণমূল নেতাদের, আর ওটা নিয়ে মাথা ব্যথার কিছু নেই। এবার আছি বৈষ্ণবনগরে।
বৈষ্ণবনগরে বিজেপির বিধায়ককে হারিয়ে গতবার পরাস্ত করে তৃণমূল কংগ্রেস ভোটে জেতার পর থেকে বৈষ্ণবনগর পাচারের, অর্থাৎ বিশেষ করে গরু পাচার, অনুপ্রবেশ, মাদক পাচার, ফেন্সিডিল, এই পাচারের অন্যতম এপিসেন্টার হয়ে ওঠে বৈষ্ণবনগর। এছাড়াও রেশন দুর্নীতিতে যে ওখানকার স্থানীয় বিধায়ক চন্দনা সরকার, সেখানে তার ঘনিষ্ঠ নেতা আশরাফুল ইসলাম তার নাম জড়িয়েছে। একজন বিধায়কের সাথে আরো অনেক বিধায়কের এখানে কুকীর্তি আছে, বিধায়কের সাথে ছবি আছে এরকম, বিধায়িকার সাথে ছবি আছে এরকম লোক ড্রাগের ব্যবসাতে কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছে। আসবে সব এক এক করে, সবার চ্যাপ্টার, সবার কুষ্টি আমরা ঠিকুজি কুষ্টি তৈরি করেছি, সবার শিকুজি কুষ্টি আপনাদের সামনে আমরা দেব। তরুণের স্বপ্ন প্রকল্পে 1 কোটি টাকা সাইবার ক্যাফের নামে বেআইনিভাবে সরিয়ে ফেলা হয়েছে। জনগণের টাকা, এই টাকা সরিয়ে ফেলা হয়েছে। গঙ্গা ভবনে ক্ষতিগ্রস্তদের পরিত্রাণের কথা বললেও সম্পূর্ণভাবে আমাদের যে বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের চন্দনা ম্যাডাম, তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র পাচার এবং এই পাচারে বারবার যুব সমাজের জড়িত হয়ে যাওয়া, এর মূল কারণ যদি আমরা দেখি, যে কারণে এখন 1500 টাকার ফর্ম ফিল আপের জন্য ভিড় হচ্ছে, পিএইচডি পাস করা, ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলেমেয়ের লোকেরা, বাড়ির লোকেরা এবং করছে, তার একটাই কারণ, বা এই পাচারের সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে নিদারুণ বেকারত্ব। বেকারত্বে গিনিস বুকে নাম তৈরি করে দেবে তৃণমূল কংগ্রেস সরকার, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। অবৈধ পোস্ত চাষ বৈষ্ণবনগরে একটা বড় সমস্যা বলতে এটা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই পোস্ত চাষের জন্য প্রায় 12,200 বিঘা জমি নষ্ট হয়ে গেছে। এছাড়াও 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2023-এর পঞ্চায়েতের নির্বাচনের পর তরুণ ঘোষ তৃণমূলের নেতা এবং কংগ্রেস নেতাদের ভোট পরবর্তী অশান্তির বলি হয়েছে বৈষ্ণবনগরের 2 জন। একদিকে ভাঙন, একদিকে অনুপ্রবেশ, অস্ত্র পাচার, হিংসা এবং তার সাথে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটিকে বা আন্তরিক সুরক্ষাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়া পোস্ত চাষ, অবৈধ হাতিয়ার, কোনো কিছুই বাদ নেই। দেখে মনে হচ্ছে পুরোটাই মল। যে ধরনের দুর্নীতি চাইবেন তৃণমূল কংগ্রেসের আমলে সব ধরনের দুর্নীতি আপনারা পাবেন। বিশ্বের তাবৎ দেশ ঘুরলেও আপনারা এত দুর্নীতি পাবেন না যতটা তৃণমূল কংগ্রেসের আমলে হচ্ছে। এবার আসি আমরা এই ফারাক্কা বিধানসভার ক্ষেত্রে। বেওয়া 2 এবং ইমামনগর গ্রাম পঞ্চায়েতে একাধিক গ্রামের রাস্তা চলার অযোগ্য এবং বালির বস্তা ফেলে বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেকবার যখন বন্যা হয়, বন্যার সময় দেখবেন মালদা জেলার বিস্তীর্ণ অংশ জুড়ে সেখানে বোল্ডার ফেলা, বস্তা ফেলা, বাঁশ দিয়ে বাঁধ আটকানো, বাঁশ পুঁতে বা কোনো ক্ষেত্রে আমরা তাও 2-4টে শাল বল্লা আমরা যাদেরকে বলি, সেই শালের খুঁটি পুঁতে বালির বস্তা দিয়ে ভাঙন রোধের ব্যবস্থা হয় প্রত্যেক বাড়ি। এই এখন কিন্তু জলের স্তর নেই, এখন আর কোনো হেলদোল দেখতে পাবেন। আবার যখন বন্যা আসবে বর্ষাকালে, তখন সমস্ত রকম শুরু হয়ে যাবে, কারণ ওখানে ওই টেন্ডারের নামে লক্ষ লক্ষ কোটি টাকা নয়ছয় করা হচ্ছে। মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের বুনিয়াদপুর এলাকায় ফারাক্কার, সেখানে একের পর এক বোরওয়েল অকেজো হয়ে যাওয়া, ফিডার ক্যানেলের দূষিত জল সাধারণ মানুষকে খেতে হচ্ছে বিগত দিনে। শুধু তাই নয়, রাজ্য সরকার 538টি বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য 7 কোটি টাকা বরাদ্দ করলেও বহু পরিবার, তাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত 1 পয়সা পৌঁছয়নি। এসএসসি দুর্নীতি কাণ্ড, সেখানে অর্জুনপুর হাই স্কুলের একসাথে 36 জন শিক্ষক, একই স্কুলের 36 জন শিক্ষক তারা একসাথে চাকরি হারিয়েছে। এটা ভাবা দরকার, যেই সমস্ত শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদেরকে কেন এই সমস্ত জেলাতেই পাঠানো হচ্ছে? কেন কলকাতা স্কুলগুলোতে এতগুলো শিক্ষক একসাথে চাকরি যায় না? ইচ্ছে করে এই সমস্ত জেলার স্কুলগুলোতে পাঠানো হয় যাতে সাধারণ মানুষের চোখ থেকে বা মেন মিডিয়ার চোখ থেকে, মিডিয়ার লেন্সের থেকে এই সমস্ত দুর্নীতিকে দূরে রাখা যায়, কিন্তু এইভাবে দূরে রাখা সম্ভব হবে না। এখানকার বিধায়ক মনিরুল ইসলাম, তার কুকীর্তি আপনারা সবাই জানেন। এনটিপিসি থেকে 6 কিলোমিটারের মধ্যে তিনি বলেছিলেন, তার বিধানসভা ভোটে প্রতিশ্রুতি দিয়েছিলেন
উনি শুল্কহীন বিদ্যুৎ দিবেন এবং প্রতিটি ঘরে 24 ঘন্টা আলোর প্রতিশ্রুতি দিয়েছেন, পূরণ হয়নি। শুধু তাই নয়, এই মনিরুল ইসলাম এসআইয়ের আবহে একের পর এক সাম্প্রদায়িক উত্তেজনাপূর্ণ বক্তব্য রেখে হিন্দু সমাজকে, যারা সেই বিধানসভায় সংখ্যালঘু বা এই জেলায় সংখ্যালঘু, তাদেরকে ভয় দেখানোর কাজ করেছে এই বিধায়ক এবং বিধায়কের ঘনিষ্ঠ লোকেরা। ফারাক্কার যে টোল প্লাজা আছে, এই ফারাক্কার টোল প্লাজাকে তোলাবাজির টোল প্লাজাতে পরিণত করেছে। সমানে তোলাবাজি হচ্ছে ওখান থেকে। আমাদের এই এলাকার অর্থাৎ ফারাক্কার তৃণমূলের ব্লক সভাপতি আসাদুজ্জামান, সেই আসাদুজ্জামান একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাদের বিরুদ্ধে সরকারি জমি বেআইনিভাবে দখল করে নেওয়ার অভিযোগ কিন্তু এই বিধানসভাতে আছে। আমি আরো অনেক আছে বললাম, ফিরিস্তি এত ফিরিস্তি যে কয়েক ঘন্টা চলে যাবে। এবার আসি মোথাবাড়িতে। মোথাবাড়িতে আপনারা জানেন যে 2025 সালে রামনবমীর দিন সেই ভয়ঙ্কর দাঙ্গা, সেই দাঙ্গায় মোথাবাড়ি সেই যে মোড়, সেই মোড়ে বাসস্ট্যান্ড মোড়, আমি নিজে গিয়ে দেখেছি। অনেকদিন পরে গেছিলাম, 144 ধারা বা 163 ধারার জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আমাদের অন্যান্য নেতৃত্ব, বিরোধী দলনেতা থেকে শুরু করে অনেকেই আসার চেষ্টা করেছিলেন, কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। তারপরে আমরা গিয়ে দেখেছি দোকান ভাঙচুর থেকে শুরু করে, এবং বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙচুর হয়েছে। 5টা মুসলিম ভাইদের দোকান, পাশে একটা হিন্দুর দোকান, সেই হিন্দুর দোকানটা ভাঙা হয়েছে। বাদবাকি দোকানে কোথাও কোনো টাচ পর্যন্ত হয়নি, স্পর্শ কেউ করেনি। অতএব এই পুরো আক্রমণ সাম্প্রদায়িক আক্রমণ ছিল এবং সেখানে পুরোটাই ঘটেছে স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে। এমনকি তার কিছু দূর সম্পর্কের আত্মীয়রও সেই বিধানসভার দাঙ্গাতে তাদের জড়িত থাকার অভিযোগ এসেছে। শুধু তাই নয়, এখনো সাম্প্রদায়িক কি ধরনের উস্কানিমূলক কথাবার্তা সাবিনা ইয়াসমিনের পাশে বসে তৃণমূল কংগ্রেসের কোনো একজন মৌলানা বা মৌলবী যেই হোক না কেন, সে বলছে বিজেপি ক্ষমতায় এলে নাকি মুসলিমদের দাড়ি টুপি রাখতে দেয়া হবে না, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে। আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট করে দিতে চাই, আমাদের সংখ্যালঘু যারা সমাজের মানুষ আছেন, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন, তাদেরকে, আপনি আপনার ধর্মীয় নিয়মে আপনি দাড়ি রাখবেন না টুপি রাখবেন, এটা আপনার ব্যাপার। এটা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই, সরকারেরও কোনো মাথা ব্যথা নেই। অতএব যারা আপনাদেরকে ধর্মীয় সুশ্রুতি দিয়ে, যারা আপনাদেরকে বছরের পর বছর অশিক্ষা, কুশিক্ষা, অ্যাডমিনিস্ট্রেশনে অংশগ্রহণ না করার জায়গায় ফেলে রেখেছে, আজকে সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য মুসলিম সম্প্রদায়ের বিধায়কদেরকে জিজ্ঞেস করুন, প্রতি 100 জনে পশ্চিমবঙ্গে কতজন মুসলিম চাকরি করে আর প্রতি 100 জনে গুজরাটে কতজন মুসলিম সরকারি চাকরি করে। হয়ে যাক তুলনা, দেখা যাক কারটা বেশি কারটা কম। আমরা চাই সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস। আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী যেরকম বলেছেন, মুসলিম সমাজের জন্য এক হাতে কোরআন থাকলে এক হাতে কম্পিউটারও থাকবে। আমরা চাই শিক্ষা, আমরা চাই স্বাস্থ্য তাদের জন্য। এই অস্বাস্থ্যকর পরিবেশে তারা ধর্মীয় সুশ্রুতিতে দিনের পর দিন বেঁচে আছেন, কোনো উন্নয়নের কাজ তাদের হয়নি। এসএসসির অযোগ্য শিক্ষকদের তালিকা এই বিধানসভা থেকে মোথাবাড়িতে তৃণমূল জেলা পরিষদের সদস্য সারিকা খাতুনের স্বামী শামসুদ্দিন আহমদের নাম সেখানে জলজল করছে। কালো হরপে না লাল হরপে আমরা জানি না, কিন্তু জলজল তো করছে। আমার মনে হয় বোল্ড এবং কালো হরপেই জলজল করছে যে জেলা পরিষদের সদস্যা, সে বেটা জেলা পরিষদের টাকাও মারবে, আবার স্বামীকে টাকা ঘুষ দিয়ে চাকরিও করিয়ে সেই টাকাও খাবে। মানে গাছেরও নেব, তলারও কুড়োবো, গাছেরও খাবো, তলারও কুড়োবো, এই ধরনের মানসিকতা। আমাদের সাবিনা ইয়াসমিনের এই মোথাবাড়ির প্রশাসনিক ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। পঞ্চানন্দপুর, হামিদপুর, গঙ্গা ভাগনে তলিয়ে যাচ্ছে শয়ে শয়ে বাড়ি। সাবিনা ইয়াসমিন ম্যাডাম নাকি একবার শ্রেষ্ঠ বিধায়িকা হয়েছিল কোনো এক সময়, আমি দেখেছিলাম একটা ভিডিও। আমি জানি না এই ভাঙনের কোনো সুরাহা শ্রেষ্ঠ বিধায়িকা করতে পেরেছেন কিনা সরকারে থাকা অবস্থায়। 2023 সালে 3200 কোটি টাকা ব্যয়ে রথবাড়িতে যে আর্সেনিক মুক্ত জলের প্রকল্প তৈরি হয়েছিল, যার কথা বলা হয়েছিল যে মোথাবাড়ি পর্যন্ত সেখানে আর্সেনিক মুক্ত জল পরিবেশন করা হবে বাড়িতে বাড়িতে বা মোড়ে মোড়ে। 2024 সালে তৃণমূলের বিধায়ক
বলে দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন ম্যাডাম যে আমরা কাজ 19 তারিখের মধ্যে 19 সালের মধ্যে কমপ্লিট করব, কিন্তু কিচ্ছু হয়নি। 24 সালের মধ্যে কমপ্লিট করবো বলেছিলেন, কিচ্ছু হয়নি, 1 ইঞ্চিও কাজ বাড়েনি বা যোগ হয়নি। চণ্ডীপুর বালুয়াছড়া এলাকায় গুরুত্বপূর্ণ সেতু তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস বা সাবিনা ইয়াসমিন। প্রায় 100 খানেক পড়ুয়া এই এলাকা দিয়ে নদী পার করে স্কুলে যায় প্রতিদিন, কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের রথবাড়ি বাজার গীতা মোড় 5 কিলোমিটার রাস্তা এবং মেহেরপুর সাদুল্লাপুর মোড়ে 7 কিলোমিটার রাস্তা জরাজীর্ণ অবস্থা। 700 মিটার দীর্ঘ সেতু 7 কিমি অংশে অ্যাপ্রোচ রোডের কাজ এখনো পর্যন্ত অসম্পূর্ণ থেকে গেছে। পাগলাঘাট এবং বাঙ্গিটোলায় শ্মশান ঘাটের বেহাল দশা, চুল্লির অবস্থা খারাপ, উদাসীন তৃণমূল সরকার। বাংলার জনগণ এবার রাজনৈতিকভাবে তৃণমূল সরকারকেই ভাঙা চুল্লিতেই চালাবে, রাজনৈতিকভাবে। এটাকে আক্ষরিক করতে নেবেন না, টুইস্ট করবেন না। আমাদের শমশেরগঞ্জের কথা বলতে গেলে প্রথমে বলতে হবে যে ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা এই শমশেরগঞ্জে বারবার হয়েছে, ওয়াকফের সময় থেকে শুরু করে সিএ এর সময় থেকে শুরু করে প্রত্যেক সময় সাম্প্রদায়িক হিংসা হয়েছে, এবং এই হিংসাতে তৃণমূলের বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার প্রাক্তন পৌরসভাপিতা মেহবুব আলম এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতাদের সক্রিয় মদতে এই দাঙ্গা ঘটছে। আমাদের প্রশ্ন, এই বিধায়ক এবং এই পুরপ্রধান তৃণমূল কংগ্রেসের নেতারা তারা কি আদৌ ভারতবর্ষের সংবিধানে বিশ্বাস করেন, নাকি এখনো স্বপ্ন দেখেন যে 1946-47 সালের সেই গ্রেটার বাংলাদেশের স্বপ্ন এখনো তারা দেখে আসছে? শমশেরগঞ্জের বিড়ি শ্রমিকরা, তার মধ্যে সিংহভাগ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা দিনের পর দিন অস্বাস্থ্যকর পরিবেশে তারা কাজ করছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে এসে তার নিজের দলের নেতাদেরকে বলেছিলেন, তোমরা বিড়ি ব্যবসা করে এত কোটি টাকা রোজগার করে একটা হসপিটাল তৈরি করতে পারো না? সেখানে কে আছে? সবকটা বিড়ি পয়সা কামাই করে। তৃণমূলের সাংসদ খলিলুর রহমান, বিধায়ক মনিরুল ইসলাম, বিধায়ক বাইরন বিশ্বাস, যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক নয়, জিতেছিলেন কংগ্রেস থেকে, কংগ্রেসকে বাই বাই বলে বাইরন চলে গেছে এখন তৃণমূলে। এরা সবাই বিড়ির ব্যবসার সাথে যুক্ত ছিলেন বা আছেন, কিন্তু এরা ক্ষমতার শীর্ষে বসে থাকলেও এখনো পর্যন্ত বিড়ি শ্রমিকদের জন্য কিচ্ছু করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করেছিলেন 2022 সালে ওখানে 1000 শয্যার নাকি একটা বিড়ি হসপিটাল হবে। আপনারা সাংবাদিক বন্ধু, আমাদের থেকেও আপনারা বেশি মাটিতে ঘুরে বেড়ান। আপনারা যদি কেউ হসপিটালের 1000 শয্যার জায়গায় 10,000 বা 50 শয্যার বা 100 শয্যার যদি কোনো হসপিটাল পেয়ে থাকে, আমাদেরকে একটু জানাবেন যে কোথায় সেই হসপিটালটি তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই বিড়ি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ, যেটা আমরা চার্জশিট এখনো দিতে পারিনি, অভিযোগ পাওয়া যাচ্ছে যে এরা জিএসটিকে ফাঁকি দিয়ে বিড়ি পাঠাচ্ছে। বিড়ির গাড়ি এখান থেকে উত্তরপ্রদেশে যায়, বিহারে যায়, বিভিন্ন জায়গায়। শোনা যাচ্ছে একটি চালান করে সেই চালানে জিএসটি দিয়ে একাধিক গাড়ি পার করা হচ্ছে বিভিন্ন রাজ্যে। এর ফলে রাজ্যের জিএসটি আমদানি তাতে ক্ষতি হচ্ছে, কেন্দ্রের জিএসটি আমদানি তাতে ক্ষতি হচ্ছে। আমরা কেন্দ্রেরটা ভুলে যাচ্ছি। রাজ্যের জিএসটি আমদানিতে যদি ক্ষতি হয়, তো রাজ্য সরকারের ভাড়ার তো ক্ষতি হচ্ছে, রাজ্যের মানুষের ক্ষতি হচ্ছে। শুধু তাই নয়, এখানে বিধায়কের অত্যাচার এমন জায়গায় পৌঁছেছে যে তার ছেলে যে স্কুলে চাকরি করে, লস্করপুর বালিয়াঘাটি হাই স্কুল, তার প্রধান শিক্ষক অভিযোগ তুলছে যে তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের ছেলে, তাকে চাপ দেওয়া হচ্ছে হেডমাস্টার মশাইকে, তাকে বিশেষ পক্ষপাতিত্ব করার জন্য। আমি কয়েকটি উল্লেখ করলাম শমশেরগঞ্জে, বাকি আছে কি সুজাপুর। আমাদের সুজাপুরের সীমান্তে প্রশাসনের নাকের ডগায় একের পর এক পাচার ঘটছে। ফেন্সিডিল থেকে শুরু করে ঠিক যেমন বৈষ্ণবনগরে, এখানেও সেই ধরনের কাণ্ড কারবার চলছে। এছাড়াও নকল নোটের কারবার সুজাপুরের সীমান্ত এলাকায় সংগঠিত অপরাধে পরিণত হয়েছে। কালিয়াচক 1 ব্লকে গঙ্গার ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। সুজাপুর পলিটেকনিক কলেজ বহু বছর ধরে অচল, সেখানে পলিটেকনিক কলেজ চলছে না। কালিয়াচক ব্লকের আমরা 1 নম্বর হাসপাতালের ভগ্নপ্রায় দশা, অচল জরুরি পরিষেবা, সেখানে কিচ্ছু চলছে না।
এই ভয়ঙ্কর পরিস্থিতি প্রায় 629 বছর ধরে চলে আসা আমাদের যে রথযাত্রা, ঐতিহ্যবাহী 9 দিন ধরে চলে আসা জালালপুরের রথযাত্রা, সেই রথযাত্রা হঠাৎ করে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। এসআইআর এর মূল যে বিষয় সেটা তো ইলেকশন কমিশন ঠিক করে একটা আইনের বলে, সেই আইন হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট। সেই পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে এটা স্পষ্ট বলা আছে যে ভারতবর্ষের নির্বাচনে, বিশেষত প্রধানমন্ত্রী নির্বাচিত করার নির্বাচন এবং বিধায়ক নির্বাচন বা বিধায়কের মাধ্যমে মুখ্যমন্ত্রী নির্বাচন, এই নির্বাচন পদ্ধতিতে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে তারাই ভোট দিতে পারবেন যারা ভারতীয় নাগরিক। এবার এই যে ডকুমেন্টগুলোর কথা বলছেন, এই কোনোটাই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, সেই জন্য হচ্ছে না। দাদা, আগামীকাল থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত যুব মোর্চার যুব আড্ডা কর্মসূচি কি মনে করছেন, কতটা সুবিধা হবে? না, আমরা যুবকদের কাছে যাবো আমাদের যুব মোর্চার নেতৃত্বে, আমরা যুবকদেরকে বোঝাবো। আমরা প্রথমে দেখুন, আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার। মুখ্যমন্ত্রী যুব ভাতা দেবে বলেছে, আমরা বলছি সব যুবককে যে আপনারা অ্যাপ্লাই করুন, সবার একে বলছি আপনারা অ্যাপ্লাই করুন, সমস্ত যুবকদেরকে। কারণ মুখ্যমন্ত্রীর ওটা পৈতৃক সম্পত্তি নয়, ট্যাক্স থেকে, আমাদের দেওয়া ট্যাক্স থেকে। আপনারা যে পোস্ট অফিসে টাকা রাখেন, ফিক্সড ডিপোজিট করেন, বা যেটা যাদেরকে আমরা বলি হচ্ছে স্বল্প সঞ্চয় যোজনা, কিষাণ বিকাশ পত্র, আমার বাড়ির লোকে করে, আমার মা করতেন, সেই টাকা রাজ্য সরকারের কাছে যায়, সেই টাকা থেকে রাজ্য সরকার দিচ্ছে, বিভিন্ন ট্যাক্স থেকে দিচ্ছে। অতএব এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের টাকা না, প্রথমে সবাই অ্যাপ্লাই। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আমরা এই লাইনে সাধারণ মানুষ, সাধারণ ঘরে বেকারদেরকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তৃণমূলের বেকাররা কেন যাচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হলফনামায় উল্লেখ করেছেন তার কোনো বাড়ি নেই, নির্বাচনী হলফনামায় সেখানে সত্যিই লিখতে হয় নিশ্চয়ই। তার কোনো গাড়ি নেই নিজস্ব, চাকরিও করেন না, তার বয়স 40-এর মধ্যে, 18-র বেশি। তো সবার আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাইনে দাঁড়ানো উচিত 1,500 টাকা নেওয়ার জন্য। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সেই ভাতার জন্য আবেদন করছেন না, প্রথম প্রশ্ন হচ্ছে আমার এটা। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,500 টাকা নিন, নিয়ে শপথও নিন যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা রাজনৈতিকভাবে। সেই তৃণমূল কংগ্রেস হরিশ্চন্দ্রপুরে বাংলার বাড়ি প্রকল্পে নাম কাটা গেছে, প্রথম লিস্টে নাকি ছিল। মহিলা বিডিও অফিসে গিয়ে আজকে সুইসাইড করার চেষ্টা করেছেন, হাসপাতালে ভর্তি, জয়েন্ট বিডিও নিয়ে গিয়েছেন হাসপাতালে, সংকটজনক। তার নাম কাটা গেছে বলে সুক্তারা বিবি, সুক্তারা। দেখুন, বাংলার বাড়ি তারাই পাবেন যারা তৃণমূল নেতাদেরকে পয়সা দিতে পারবেন, তাছাড়া অন্যদের পাওয়ার সম্ভাবনা কম। বাংলার বাড়ি নিয়ে বহু তৃণমূল নেতা টাকা সংগ্রহ করেছে বিভিন্ন লোকের কাছ থেকে। খোঁজ নিয়ে দেখুন, এই ভদ্রমহিলা হয়তো কাউকে আশায় টাকা দিয়েছিলেন, তারপরে তার বাড়িটার নাম কেটে গেছে, স্বাভাবিকভাবে বেচারা মানসিক কষ্টে পড়েছে। আমি চাইবো তিনি দ্রুত, শুক্তারা বিবি দ্রুত সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরুন। সুকান্ত, দুটো প্রশ্ন। একটা হচ্ছে টেট নিয়ে এখনো গোটা ভারতবর্ষে একটা সংশয় তৈরি হয়েছে এই সুপ্রিম কোর্টের রায়ের পরে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গতকাল সভাও করে গেছে, স্পষ্ট বার্তাটা জানাবে, আমাদের কেন্দ্র সরকার জানাবে। আমরা চাইছি এই বিষয়টি দ্রুত সমাধান হোক। কোর্টের বিষয় তো, সেজন্য আমরা বাইরে বেশি কিছু বলতে পারছি না। মালদা শহরে একটা বিল্ডিং ভাঙাকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলের সঙ্গে তারা আওয়াজ তুলেছেন প্রমোটার রাজের বিরুদ্ধে, এবং সেখানটা একটা ব্যবসা বন্ধের ডাক দিয়েও তারা শেষ মুহূর্তে সেটা প্রত্যাহার করেছেন। কি পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে? দেখুন, যেহেতু এটার আমার ডিটেল নেই, আমার জেলা নেতাদের কাছে ডিটেল থাকবে, আমি জেনে বলবো। তবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানে যে মিউনিসিপ্যালিটি কাজ করছে, মালদা মিউনিসিপ্যালিটি ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি কাজ করছে, তার চেয়ারম্যান তো বেচাবেচিতে খুব এক্সপার্ট। যেখানেই সুযোগ পান বিল্ডিং তুলে দেন, ওটাও ভেঙে বেচার চেষ্টা করছেন। আবার নাকি শুনেছি তার অনেক বিল্ডিংয়েই নাকি এরকম যেন পারমিশন দেন, সেখানে নাকি একটা করে ফ্ল্যাট ট্যাট থাকে, নিজের নামে রাখেন না, অন্যান্যদের নামে রাখেন বলে শুনেছি, অভিযোগ করে এখানকার স্থানীয় মানুষ। যুবসাথী নিয়ে দুটো প্রশ্ন। এক, যে এখনো পর্যন্ত যে সংখ্যা দেখা যাচ্ছে তাতে 8 লক্ষ বেকার। তো তাতে খুব স্বাভাবিকভাবেই 8 লক্ষ যেখানে অলরেডি যারা ফর্ম ফিল আপ করেছে, তাহলে তো সেই তথ্য থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কর্মসংস্থানের অবস্থাটা নেই। তো কর্মসংস্থান, পুরো কর্মসংস্থানের পরিকাঠামোটা ভেঙে গেছে। আপনাদের জানলে অবাক হয়ে যাবেন যে শিক্ষিত ছেলেমেয়েরা রাজ্য ছেড়ে
অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে, যাদের স্কিল আছে তারাও পাড়ি দিচ্ছেন, যাদের স্কিল কম বা পড়াশুনো কম তারাও পাড়ি দিচ্ছেন, যারা আইটি বিটেক করা এমসিএ করা তারা কলকাতায় যারা চাকরি করছেন তাদের মাইনে ব্যাঙ্গালোরে একটা এমসিএ করা বা বিটেক করা ছেলের থেকে কমসে কম 20 থেকে 30,000 টাকা কম। যে ছেলেটি মানে 15,000 20,000 টাকায় আইটির কাজ করতে হচ্ছে ছেলেগুলোকে, মানে যার ডবলের কাছাকাছি মাইনে ব্যাঙ্গালোরের ছেলে মেয়েরা পায় গেলে পরে, এই ছেলে মেয়েগুলো ব্যাঙ্গালোরে গেলে পায়। তো এই যে পরিস্থিতি, আপনি ব্যাঙ্গালোরে যাবেন, হায়দ্রাবাদে যাবেন, সব জায়গায় বড় বড় বাঙালি সমিতি তৈরি হয়ে গেছে, বাঙালি লোকেরা এত সংখ্যায় বেড়ে গেছে। বেঙ্গালুরু শহরে কর্ণাটিকা বা কন্নড় ভাষা বলা ব্যক্তির সংখ্যা হচ্ছে 1, দ্বিতীয় ভাষা কি বাংলা, সব থেকে সেকেন্ড লার্জেস্ট স্পিকিং ল্যাঙ্গুয়েজ ইন বেঙ্গালুরু ইজ বেঙ্গলি। তাহলে কি পরিস্থিতি ভাবুন, এবং কারা যাচ্ছে। আমি যদি আমার মনে করি আমার যারা আগের ব্যাচের বন্ধু ছিলেন, দাদা ছিলেন, আমার ব্যাচের বন্ধু ছিল, যারা প্রত্যেকে ইঞ্জিনিয়ারিং করেছে, মেধাবী মিডিওকার, কেউ ডিপ্লোমা পড়েছে, তারাও বেঙ্গালুরুতে। আমার বন্ধুরা বেঙ্গালুরুতে আছে এই মুহূর্তে, যারা ইঞ্জিনিয়ারিং করেছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে, তারা বেঙ্গালুরুতে। এই পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্য জুড়ে মাদক পাচারে মানে মালদা বিশেষ করে প্রায় 1 নম্বর এবং যা পরিস্থিতি এখানে এখন নর্থ ইস্ট থেকে কাঁচামাল নিয়ে এসে এখানে তৈরি হচ্ছে এবং সেটা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাতে যাচ্ছে। এবং সবথেকে বড় বিষয় যে এই বেকার যুবকদের থেকে শুরু করে নাবালকদের, শিশুদের পর্যন্ত ব্যবহার করা হচ্ছে, পুলিশেরই তথ্য বলছে। তো তাহলে কি এখন এখানকার এই সমস্ত শিক্ষিত যুবকরা কি এটাই ভবিষ্যৎ মাদক পাচার? দেখুন, এটা হচ্ছে আরেকটি ইন্ডিকেটর যেটা প্রমাণ করে যে বাংলায় কর্মসংস্থান নেই। যখনই কোনো রাজ্যে বা কোনো দেশে কর্মসংস্থান কমে যায় তখনই সেখানে অবৈধ প্রত্যেকটা মানুষ তো না খেয়ে থাকতে পারবে না, তাকে তো রোজগারটা করতে হবে, সংসারটা তো চালাতে হবে, ছেলে মেয়ের মুখে ভাত তুলে দিতে হবে। তখন এই ধরনের অবৈধ পথ তারা নেয়, সেটাই নিচ্ছে। এবং প্লাস এই ধরনের ব্যবসায় কাস্টমারও বাড়ে যত জব সিকিউরিটি কম থাকে বা জব অপরচুনিটি কম থাকে, চাকরির সুযোগ কম থাকে, তত এর কাস্টমার বাড়ে, মানুষের মধ্যে হতাশা আসে, হতাশা থেকে মানুষের মধ্যে এই ড্রাগ বা নেশা করার প্রবণতা বাড়ে। সেই জন্য দুটো দিক থেকে এই ধরনের ব্যবসা যারা করে তাদের জন্য উইন উইন সিচুয়েশন, কিন্তু সাধারণ মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমাদের যুব সমাজের জন্য অত্যন্ত বিপদ বিপদ সামনের দিকে আসছে এবং এটা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই। এটার পেছনে কি সরকারি গভর্নমেন্ট দায়ী? কারণ যে এনামুল শেখকে ইন্টালি থেকে গ্রেপ্তার করা হয় কিংপিং এই মাদক পাচারের, তার সঙ্গে সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ ছবি, মানে একদম ঘরে গিয়ে সাবিনা ইয়াসমিনের খুব কাছের লোক হিসেবে তাকে চেনে, তার হাজবেন্ডের বন্ধু এরকম শুনেছিলাম। তো স্বাভাবিকভাবে একজন বিধায়িকা যিনি সরকারে আছেন, যদি বিরোধী দলের হতো আমি বেশি কিছু বলতাম না, কিন্তু একজন বিধায়িকা যিনি সরকারে আছেন ও মন্ত্রীও, তার কাছে তো অ্যাডমিনিস্ট্রেশনের পেনিট্রেশন থাকে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনকে ফোন করলে তার ইনফরমেশন হয়, অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে ব্রিফিং করে, তারপরেও যদি তার কাছে সূচনা না থাকে এটা হতে পারে না। তিনি জেনে শুনেই বিষ করেছি প্রাণ, সেটাই করেছেন। ওনার সম্পূর্ণভাবে সহযোগিতাতে এতে এই ঘটনা ঘটেছে কিনা, মানে এই পাচারগুলো, তার তদন্ত হওয়া উচিত। আমি রাজ্য সরকারকে বলবো এটা তদন্ত করার জন্য বিশেষ। আমাদের 1 নম্বর বিধায়িকা যিনি একবার হয়েছিলেন, তিনি কি আদৌ 1 নম্বর নাকি ওই সেই WBCS অফিসারের মতো যিনি 15 পেয়ে 1 নম্বর হয়েছিলেন, সেটা দেখতে হবে। তার মানে মাদক পাচারের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকতে পারে, তদন্ত হওয়া উচিত। সুকান্ত দা, আপনারা স্কোর চার্জশিট দিলেন, আপনাদের 4 জন বিধায়ক আছে, তাদের কি স্কোর কার্ড? হ্যাঁ, আমরা তাহলে সেটাও বের করব, আমাদের বিধায়কদের স্কোর কার্ডও বের করব। শুধু তাই নয়, আমাদের বিধায়করা কি কি কাজ করেছে, আমাদের আগামী দিনে কি কাজ করব তার জন্য সংকল্পপত্র বেরোবে, এবং আমাদের বিধায়করা তাদের যে MLA ল্যাড বা MLA ফান্ড, সেই ফান্ড থেকে কি কি কাজ করেছে তার সূচি তৈরি করে আমরা দিয়ে দেবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এটাও বাংলার মানুষের জানা উচিত, আমাদের পশ্চিমবঙ্গের এক একজন বিধায়ক কাজ করার জন্য পান হচ্ছে 70 লক্ষ টাকা, 70 লাখ রুপিস। মনে রাখবেন, 70 লক্ষ টাকা। তৃণমূলের বিধায়কও 70 লক্ষ টাকা পায়, বিজেপির বিধায়কও 70 লক্ষ টাকা পায়। আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, এক একজন বিধায়ক 1 বছরে কাজ করার জন্য পায় মাত্র 5 কোটি।
তাহলে 70 লক্ষ যে বিধায়ক পায় সে বেশি কাজ করবে, নাকি উড়িষ্যার সেই বিধায়ক বেশি কাজ করবে যে তার নিজের বিধানসভার জন্য 5 কোটি টাকা এক বছরে পাচ্ছেন রাজ্য সরকার থেকে, এবং তারও বুথ হচ্ছে 250 থেকে 300, আমাদের বিধায়কেরও বুথ 250 থেকে 300। তাহলে আপনি ভাগ করুন, 5 কোটিকে যদি 250 বুথ দিয়ে ভাগ করেন কত হয়, আর 70 লক্ষকে 70 লাখ রুপিসকে আপনি যদি এই 250 বুথ দিয়ে ভাগ করেন কত হয় পার বুথে, সেই পরিমাণই কাজ হয়েছে। যদি এটা যদি বিজেপির সরকার হতো তাহলে কোথাও 3 লক্ষ কোটি, কোথাও 5 কোটি করে আমরা এমপি এমএলএ ল্যাড দিই। একজন এমপি পাই 5 কোটি 7টা বিধানসভা, কিন্তু আমরা এমএলএ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে যেখানে 5 কোটি টাকা করে বছরে পায় তারা। সন্ধ্যা বাংলাদেশের নির্বাচনের পর জামাতিরা জলপথ অবলম্বন করে ইন্ডিয়াতে ঢুকছে, তো এরকম তৃণমূল একটা অভিযোগ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাক দেখাশোনা করছে না বলে ঢুকতে পারছে। দেখুন, জলপথ দিয়ে ঢুকছে, জলপথে তো কেন্দ্রীয় বাহিনী হাতে রাইফেল নিয়ে উড়ে উড়ে শক্তিমানের মতো পালা দিতে পারে না। তৃণমূল যেটা বলছে, তৃণমূলকে অনুরোধ করে তার থানাগুলোকে একটু সচল করুন। যে ঢুকছে ঢুকে যাবে কোথায়? বাংলাদেশ থেকে ঢুকে টুক করে আকাশে উড়ে তো দিল্লিতে গিয়ে লাভ দিয়ে পড়ছে না, বা অন্ধ্রপ্রদেশে চলে যাচ্ছে না, যাবে তো এই রাস্তার উপর দিয়ে। আপনার পুলিশ তো মোড়ে মোড়ে ব্যারিকেড করে রেখেছে, ট্রাক দেখলেই তো হাত পাতে, তা মাঝে মাঝে হাতটা বের করে এই ধরনের লোকের কলার অব্দি পৌঁছো। দাদা, আমরা দেখেছি একাধিকবার ইংরেজ বাজারের পোস্টার করেছে নিখোঁজ বিধায়ক নিয়ে, কি বলবেন এই বিষয়ে নিয়ে? এটা তৃণমূলের চক্রান্ত। আমাদের বিধায়ক আছে, বিধায়ক নেই তাই হতে পারে নাকি? আমাদের বিধায়ক মাঝে ওনার স্বামীর মৃত্যু ঘটেছিল, সেই জন্য হয়তো কিছুদিন থাকতে পারেন, কিন্তু আমাদের বিধায়ক নিয়মিত জনসংযোগে আছেন। ধন্যবাদ।